দর্শক স্বাগত নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন গেম অনে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা বিশেষ একজন অতিথি রেখেছি এবং যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন মামুনুল ইসলাম। আজকে আমরা কথা বলবো নারী ফুটবলের অগ্রগতি নিয়ে এবং নারী ফুটবলের সোনালী দিন যাচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে। মামুনুল, আপনাকে স্বাগত গেম অনে। বলছিলাম নারী ফুটবলের কথা। নারী ফুটবল দল কিন্তু এশিয়ান লেভেলে চলে গেছে, তো আপনি কি বলবেন তাদেরকে নিয়ে, যে তাদের সোনালী দিন চলছে কিনা? ধন্যবাদ আপনাকে। সত্য বলতে যে তারা ডিজার্ভ করে, কারণ তারা ডে বাই ডে আপনার ইমপ্রুভ করেছে প্রত্যেকটা সেক্টরে। সাব ফুটবল মানে আমাদের যে সাব ফুটবল, তাদের জুনিয়র লেভেল বলেন, ন্যাশনাল টিম বলেন, নারী ন্যাশনাল টিম বলেন, চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। প্লাস হচ্ছিল তারা ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছে। উন্নতির একটা রেজাল্ট আসলো যে তারা এশিয়া কাপ খেলবে। আসলে এশিয়া কাপ খেলাটা আসলে অনেক ডিফিকাল্ট ছিল, বাট তারা সেটা করে দেখিয়েছে। এটা আসলে আমি বলবো যে এটা বাংলাদেশের ফুটবলের জন্য না, শুধু নট অনলি ফর বাংলাদেশের ফুটবল, ক্রীড়া অঙ্গনের জন্য খুব একটা ইতিবাচক রেজাল্ট। এবং সবচেয়ে বড় বিষয় ছিল সেটাকে ধরে রাখাটা। আপনার এশিয়া কাপে আমি গেলাম, খেললাম, চলে আসলাম, পরবর্তীতে আমি আর যেতে পারলাম না। এরকম হলে আমাদের জন্য ডিফিকাল্ট হবে যে আমরা কন্টিনিউ করাটা। আমরা একটা সময় এক সাফে রাজত্ব করেছি, এখন এশিয়া কাপে গেলাম। এশিয়া কাপে আমাদের ভালো কিভাবে করতে হয় এবং ওখানে কিভাবে আমাদের স্টে করতে হয় সেটা আমাদের সবার, মানে বেশিরভাগ হলো ফেডারেশন। এখানে ফেডারেশন গভর্নমেন্ট বাদে তো কারো কোনো চিন্তা করলে কিছু হবে না। এগুলো ফেডারেশন প্লাস গভর্নমেন্টের চিন্তা করতে হবে যে না আমরা কিভাবে, যেমন দেখেন আমাদের দেশে নারীর এত ভালো রেজাল্ট পরে তো নারী লিগ হয় না। এটা একটা সেট। এটা অলরেডি একটা প্রথম আলোর প্রোগ্রামে আপনার বেস্ট প্লেয়ার যে ঋতুপর্ণা বলে ফেলছে। বাট আমার কথা হচ্ছিল, আপনি এত বড় একটা ভালো রেজাল্টের পর আপনার লিগটা একটা ভালো লিগ আপনাকে স্টার্ট করতে হবে, তাইলে আপনাকে ওই কোয়ালিটি আপনি মেনটেন করতে পারবেন। এখন যতগুলি প্লেয়ার আছে তার থেকে ডাবল প্লেয়ার। একটা সময় মেয়েদের ক্রীড়াঙ্গনে আসতে দিত না, খেলতে দিত না, এখন সব কিছুতে সাপোর্ট দিচ্ছে বিকজ অফ রেজাল্ট। তারা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেটা কেউ কল্পনাও করতে পারে নাই। তাইলে আমাদের সবারই উচিত, আমি বলবো যে ফেডারেশন উচিত ওই জায়গাটাকে মেয়েদেরকে সাপোর্ট দেওয়া। আমাদের মেয়েরা যারা ভুটানে লিগ খেলছে তারা কিন্তু বলছিলেন যে আমাদের আসলে লজ্জা লাগে, ভুটানের মানুষজন বা ভুটানে যারা ফুটবল সাথে জড়িত তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা ভুটানে কেন লিগ খেলো, বাংলাদেশে লিগ খেলো না। তো এই জায়গাতে আসলে বাফুফের কি করা উচিত বা করণীয় কিছু আছে কিনা? কারণ আপনি দেখেন যে মেয়েদের ফাইন্যান্সিয়ালি যদি স্টেবল করতে হয় তাহলে কিন্তু আসলে ক্লাব ফুটবলটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে কি বলবেন এক্স ফুটবলার হিসেবে? দেখেন, ভুটান লিগ তো আসলে আমাদের মেয়েরা এখন এশিয়া কাপ খেলে। এশিয়া কাপ একটা প্লেয়ার যখন খেলবে তার কি ভুটান লিগটা কি মানানসই নাকি সেটা আপনাকে লেভেলটা দেখতে হবে। প্রফেশনালিজমে তার লেভেলটা, সে কিন্তু ওই একটা লেভেলের নিচে লিগ খেলতেছে, যেখানে তার ওই লেভেলের থেকে উপরে খেলার কথা। আমি মনে করি যে এটা আসলে আমাদের জন্য খারাপ সাইড হইতে পারে। বাট আমরা যখন লিগ, আমাদের ফেডারেশন বলেন, ক্লাবগুলি বলেন, ইম্পর্টেন্ট তোগুলি ক্লাবগুলি যদি কিভাবে লিগটি স্টার্ট করতে পারে, প্রত্যেকটা ক্লাব মডার্ন যারা প্রিমিয়ার ডিভিশন জেন্টসের খেলে, তারা যদি ছেলেরা যে প্রফেশনালিজমে খেলে, মেয়েদের যদি প্রত্যেকটা ক্লাব ধরেন আমি মনে করি যে সাপোর্ট দিতে পারে, বা কর্পোরেট কিছু কর্পোরেট নিয়ে এসে ক্লাব করে তাদের জন্য মেয়েদের লিগটি স্টার্ট করতে পারে, আমি বলবো যে ওই ভুটানের স্ট্যান্ডার্ড থেকে আমাদের স্ট্যান্ডার্ড অনেক হাই হবে। এবং এটা আমাদের জন্য কী হবে, চলার পথে যে আপনি একটা সিঁড়িতে উঠতেছেন, এখানে বাধা হয়ে দাঁড়াবে না, আমরা উপরে উঠতেই থাকবো, নিচে আর নামার কোনো স্পেস থাকবে না। যদি আমরা এই লিগটার সামনে এই বছরই না করি, আমরা এশিয়া কাপ খেলি, এশিয়া কাপের রেজাল্ট কী হবে কেউ জানে না, যদি আমরা ওই লেভেলে না যেতে পারি আবার কিন্তু আমরা পিছিয়ে যাব। তো সেই ক্ষেত্রে অনূর্ধ্ব 23 দলও কিন্তু আসলে এশিয়া কাপ নিশ্চিত করে ফেলছে মেয়েদের। সো সবকিছু মিলে মেয়েদের যে অগ্রযাত্রা এবং এইজ লেভেল থেকে শুরু করে একদম ন্যাশনাল টিম পর্যন্ত আসলে এই গত 10-12 বছরে এই জিনিসটা তৈরি হয়েছে। বাফুফে এটা চেষ্টা করেছে, আরো ভালো কিভাবে করা যায়, সাজেশন কি থাকতে পারে? বললাম না আপনাকে, ফান্ডিংটা ভালোভাবে করা এবং প্রপারলি ফান্ডিংটা কিভাবে করা যায়। প্রপারলি একটা লিগে লেভেল আছে। আপনি যদি মনে করেন যে আমরা একটা লিগ চালু করব, লিগের একটা স্ট্যান্ডার্ড থাকবে, ওই স্ট্যান্ডার্ডে গেলে আমাদের উন্নতি হবে নাকি হবে না। এই যে তারা ভুটান লিগ খেলতেছে, তার ওখানে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, বাট এসে কি তারা ওই যে লিগটা খেললো, ওই অভিজ্ঞতাটা আপনি এখানে কাজে লাগাতে পারবেন নাকি? সব কিছু মিলে আপনাকে গভর্নমেন্ট থেকে ফান্ডিংটা ভালোভাবে করা, তারা যে এখন একটা এনভায়রনমেন্ট আছে, ওখান থেকে আমাদের যে টার্গেট এশিয়া কাপ,
আমি মনে করি এখন লিগের থেকে বেশি এশিয়া কাপকে আমরা টার্গেটটা নিয়ে, এশিয়া কাপে আমরা কাদের সঙ্গে খেলতেছি, ওই মাপের ও দলের ওই মাপের দেশগুলি কোন কোন জায়গায় ট্রেনিং সেশন, তারা কোন কোন লেভেলে কোন কোন দেশের সঙ্গে খেলতেছে, ওইটা চিন্তা করে আমাদের ওইভাবে এগিয়ে যাওয়া উচিত। তাইলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং ওই জায়গাটুকুর স্ট্যান্ডার্ডটা আপনি ধরে রাখতে পারবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোচ নিয়ে কিন্তু একটা বিতর্ক ছিল, পিটার বাটলার সেই চ্যালেঞ্জটা কিন্তু নিয়েছিল এবং পিটার বাটলার কিন্তু ব্যাক টু ব্যাক সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং তার উত্তরটা কিন্তু মাঠেই খুব ভালোভাবে দিয়েছে এবং দুইটা টিমকে তিনি এশিয়ান লেভেলে নিয়ে গেছে। এখন এই যে কোচিংয়ের যে প্যাটার্ন, এই প্যাটার্নে আসলে আমাদের পরিবর্তনটা কতটা দেখছেন? দেখেন, একটা কোচ যদি স্ট্রেট থাকে, একটা কোচ যদি তার সাকসেসের জায়গা নিয়ে যেতে পারে, সে জানে সে কোন প্লেয়ার নিয়ে কাজ করতেছে এবং কাদের আসলে মেন জিনিস হলো কোচ কাদের উপর বিশ্বাস করছে। টপ প্লেয়ার বাইরেও কিন্তু সে এমন কিছু প্লেয়ারের উপর বিশ্বাস করছে, ওই প্লেয়ারগুলি কিন্তু ভালো রেজাল্টটা দিছে। বাট এখানে হলো ডিসিপ্লিন ইস্যু। এই ইস্যুগুলিতে কীভাবে হ্যান্ডেল ফেডারেশন ডিসিপ্লিন কমিটি করবে, এখানে আমার বলারও কিছু না, এখানে আমার ওই জায়গায় ঢুকারও থাকে না। কারণ একটা কোচিং প্যানেল তৈরি করা, একটা কোচিং স্টাফ রেডি করা, এগুলোর উন্নতি কিন্তু আজকে থেকে না, প্রত্যেকটা ডে বাই ডে চলে যাচ্ছে। আপনি কোনো একটা জায়গায় স্টপ হয়ে যেতেন, ওখান থেকে আপনি বেরিয়ে আসছেন। এটার একদম আমি বলবো এই চ্যালেঞ্জটা পিটার বাটলার নিচে। এখন সাকসেসফুলের জায়গা থেকে সব কিছু দিক দিয়ে তার উপর সব কিছু সে পারছে জিনিসটা করতে, ওই জায়গা থেকে বাইরে হয়ে সে একটা ভালো রেজাল্ট উপহার দিচ্ছে। যদি ওই সময়টা যদি পিটার বাটলারকে সরাই দেওয়া হতো, আমরা ওই জায়গাটাতে থেকে যেতে পারতাম। তারপর আপনার একটা জিনিস যে আমাদের ওই যে যারা আপনার ডিসিপ্লিন ইস্যুতে যেসব মেয়েরা আছে, ওখানে অনেক ভালো প্লেয়ার আছে, আপনি তাদেরকে সুন্দরভাবে ডিসিপ্লিন ইস্যুতে এনে সুন্দরভাবে তাকে আবার কি কামব্যাক করানো যায় নাকি, তারা কি টিমের জন্য কোনো কিছু করতে পারবে নাকি, এসবও চিন্তা হবে। কেন ওই প্লেয়ারদের তো লাইফ থাকে না। আমার কথা হলো এই জিনিসগুলি তারা শিক্ষা পাবে, যে একটা প্লেয়ার মানে শিক্ষণীয় বিষয়, যে প্লেয়ার এটার এগেনস্টে গেছে সে এখন বুঝতে পারতেছে নিশ্চয় তার ভুল কোন জায়গায়। এক্স্যাক্টলি, তারা নিশ্চিত বুঝতে পারছে এবং এশিয়ান কাপের লেভেলে খেলা মানে হচ্ছে যে আসলে ভালো প্লেয়ার দরকার। বাংলাদেশের কিন্তু আরও শক্তিশালী প্লেয়ার দরকার, যে প্লেয়ারগুলো আসলে সিনিয়র প্লেয়ার যারা আছেন তাদেরকে কোচ চাইলে ফেরাতে পারেন। আমরা একটু আসি আজকের ম্যাচ নিয়ে। অনূর্ধ্ব-17 ভারতের সঙ্গে হেরে গেল 2-0 গোলে। আসলে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে 2-0 গোলে হেরে গেল। এর আগে ভুটানের সঙ্গে 3-1 গোলে বাংলাদেশ জিতেছিল। এখনও অনূর্ধ্ব-17 সাফের শিরোপা জয় করার সম্ভাবনা আছে। আজকের ম্যাচটা দেখেছেন কিনা এবং ভারতের থেকে আসলে আমরা ঠিক কোন দিকে পিছিয়ে? আসলে দেখার বিষয় হচ্ছে ভারত আর বাংলাদেশ হলো সেম টু সেম। কিছু ক্ষেত্রে তারা আমাদের দিকে অনেক এগিয়ে, ওই যে আপনি স্ট্রাকচারের দিক দিয়ে ওরা আমাদের দিকে এগিয়ে, এবং তাদের লিগ যেভাবে হয় ওই লিগ আমাদের লিগের থেকে তাদের লিগের মান অনেক বেশি হয়। দেড়শোয় ধরেন একটা ম্যাচ হতে পারে, বাট আপনি যেটা বললেন যে তাদের সুযোগ আছে, কামব্যাক করার সুযোগ আছে এবং কামব্যাক নিশ্চয়ই করবেও। এটার জন্য আপনাকে তাদের উপর বিশ্বাস রাখতে হবে। তাদের উপর বিশ্বাস আসলে কোচিং প্যানেল রেখেছে কিনা আমরা একটু একটা কমেন্ট শুনে আসতে চাই। বাংলাদেশ দলের কোচ ম্যাচ শেষ হওয়ার পরেই বলেছেন যে তাদের আসলে ভুলগুলা কোথায় ছিল এবং সেই ভুলগুলা নিয়ে তারা বিশ্লেষণ করবে। সেই কমেন্টটা আমরা একটু শুনে আসতে চাই, স্ক্রিনে নিশ্চয়ই দেখানো হবে। মিডফিল্ড এবং ডিফেন্স দুই ইউনিটই প্রপার খেলাটা খেলতে পারেনি, তো কিছু ভুল ত্রুটি তো হয়েছে। তো এই নেক্সট ম্যাচে আমরা এই ভুল ত্রুটিগুলি প্র্যাকটিসে ওদের ভিডিও দেখাবো এবং প্র্যাকটিসে এটা সংশোধন করার চেষ্টা করব। এক্স্যাক্টলি, শুনছিলেন আপনি যে ভুল কোথায় ছিল। তারা হচ্ছে তাদের খেলার প্যাটার্নে ভুল ছিল এবং তারা মিডফিল্ডটা খুব ভালো করতে পারে নাই, ডিফেন্স লাইনও খুব ভালো করতে পারে, নাহলে গোল খেত না। আসলে বাংলাদেশ যে স্টাইলে, মেয়েরা যে স্টাইলে খেলে, অনূর্ধ্ব-17 মনে হয় সেই স্টাইলে খেলতে পারছে না। এখানে আসলে দুর্বলতা ঠিক কোথায় দেখবেন? আপনার প্লেয়ার উঠে আসার দিক দিয়ে, লিগ না হলে আপনি তো যে প্লেয়ারগুলি রেজাল্ট দিচ্ছে তারা অনেক দিন একসঙ্গে আছে এবং 17 বলেন, 19 বলেন, 23 বলেন, প্রত্যেকটা আপনাকে 17-এ কি ভালো প্লেয়ারগুলি আসতে পারতেছে না। কেন আসতে পারতেছে না? লিগ হচ্ছে না, তাই প্লেয়ারগুলি আসতে পারতেছে না। কিছু প্লেয়ার আপনার পারফর্ম করতে গেলে ইন্টারন্যাশনাল লেভেল তো ভিন্ন। তাই আমি মনে করি যে এখানে আসলে ওই লেভেলের প্লেয়ার রেডি হয় নাই, তো এই রেজাল্টটা আপনাকে মেনে নিতে হবে। সবসময় যে আপনি ভালো রেজাল্ট করবেন তাও না। ওই যে কোচ অলমোস্ট বলেছে তাদের যে কিছু জায়গায় মিস্টেক ছিল, মিস্টেকগুলো ওনারা রিকাভার করবে। রিকাভার করলে ওনারা তো অলমোস্ট টুর্নামেন্টে আছে, বাদ হয় নাই।
তাহলে ওরা যদি তখন আছে নিশ্চয় দেখবেন ফাইনালে যে আবার ইন্ডিয়া বাংলাদেশ হইতে পারে, আবার ওই ম্যাচটা আমরা আজকে 2-0 লস করছি, ওই ম্যাচ আমরা 2-0 জিততে পারি। দ্যাট টাইম তাদেরকে টাইম দিতে হবে, তাদেরকে ওই সময়টুকু দিতে হবে। নিশ্চয়ই কোনো একটা জায়গায় তাদের প্রবলেম ছিল, এগুলো আসলে আমি মনে করি যে কোচিং স্টাফ, কারণ এই কোচিং স্টাফ এই টিমের সঙ্গে অনেক দিন ধরে তারা ভালো জানতে পারবে, বুঝতে পারবে এবং ওইভাবে আই থিঙ্ক রেডি হবে ফাইনালের জন্য। আর আসতে চাই আবারও জাতীয় দলে ফিরতে চাই। জাতীয় নারী দলের নার্সিংয়ের জন্য আসলে কি করা দরকার? কারণ একটা জিনিস দেখেন মামুনুল, বাংলাদেশের ফুটবলের ছেলে যারা আছে তারা কিন্তু আসলে লিগ খেলে, ফাইন্যান্সিয়ালি তারা স্টেবল হয়। নারীদের কিন্তু সেই ব্যবস্থা নাই, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং ফাইন্যান্সিয়ালি তাদেরকে আরও বেশি নিশ্চিন্তে রাখা যায় কিনা এই ব্যাপারে আসলে সাবেক ফুটবলারদের সাথে বাফুফে কখনো কোনো আলোচনা করেছিল কিনা, বা আপনারা কোনো সাজেশন দিয়েছিলেন কিনা? কারণ যে টিমটা এশিয়ান লেভেলে চলে গেছে সেই টিমটাকে কতটা যত্ন নেওয়া যায়, সেই যত্ন মানে কাদেরকে দিব আর মানে কাদেরকে দিব? বিএফএফ কে? না মানে বিএফএফ এর সাথে কখনো এরকম আলোচনা বা সিনিয়র প্লেয়ারদের সাথে আলোচনা করেছিল কিনা? বা দেখেন বিএফএফ এর যারা এক্সিকিউটিভ মেম্বার আছে, এখানে এক্স ন্যাশনাল টিমের ক্যাপ্টেনও আছে, এক্স ন্যাশনাল প্লেয়ারও আছে, অনেক দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলছে এরকম প্লেয়ারও আছে। তা আমার মনে হয় না বাইরে কাউকে ওনারা জিজ্ঞেস করবে। ওনাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, ফুটবল বলেন, ওমেন্স বলেন, অলমোস্ট কমিটি আছে। এই কমিটিতে কারা কারা আছে আপনার ছেলেদেরটা জানি, মেয়েদেরটা চেয়ারম্যান ছাড়া কাউকে, টিপু সুলতান ভাই আর কয়েকজন ছাড়া যায় না। বাট আসলে ওইরকম কোয়ালিটি ম্যান ওখানে স্পোর্টসম্যান বা এক্স ন্যাশনাল প্লেয়ার বা এক্স ক্যাপ্টেনরা আছে নাকি জানি না। যদি থেকে থাকে জিজ্ঞেস যদি করে, তাহলে আসলে জিজ্ঞেস করার কোনো রিজন দেখি না, কারণ ওনারা তো একটা প্রত্যেকটা ভাগ করা আছে পার্ট টু পার্ট। কাউন্সিলর বাদে ওখানে আমাদের মতো প্লেয়াররা, কাউন্সিলর বাদে আসলে কথা বলার কোনো স্পেস নেই। আমাকে কথা বলতে হলে কাউন্সিলর হইতে হবে, তাহলে আমাকে স্পেসটা আমি পাবো, তার আগে তো আমি স্পেসটা পাবো না। তো যে কোনো ফুটবলে আসলে আপনার এই যুগে আসলে ফুটবলকে ভালোবেসেই শুধু খেলা, কারণ একটা সময় দেখেন আপনাদের আমলে, তার আগের আমলে যারা ছিল তারা কিন্তু ফুটবলকে শুধু ভালোবেসেই খেলে গেছে। এবং আপনি 12 বছর জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, আপনি কিন্তু ফুটবলের থেকে অতটা প্রত্যাশা করেন নাই যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক বেশি বেনিফিটেড হবেন ফুটবল থেকে। তারপরও কিন্তু আপনি ফুটবল খেলে গেছেন এবং জাতীয় দলের যতটা সার্ভিস দেওয়া যায় আপনি সার্ভিস দিয়েছেন। আপনি দিয়েছেন, জাহিদ হাসান এমএলএ দিয়েছে, আরও অনেকেই ছিল। সো ওই ভালোবাসা থেকে কি এখনকার ফুটবলাররা ফুটবল খেলে, নাকি ফাইন্যান্সিয়ালি? আপনি তো ক্লাবের সঙ্গে জড়িত, কি মনে হয়? দেখেন ওয়ার্ল্ড ফুটবলে যদি আপনি খেয়াল করে দেখেন এবং ওয়ার্ল্ড ফুটবলে যদি আপনি ওই দিকটা দেখেন, প্রফেশনাল মিনস হচ্ছে আপনাকে প্রফেশনাল হতে হবে, ফান্ডিং ফাইন্যান্সিয়ালি আপনাকে স্ট্রং হতে হবে। আপনি যখন একটা বছর ভালো খেলবেন, নেক্সট ইয়ার আপনি যদি দেখেন যে তার থেকে ডাবল টাকা পাবেন, তাহলে আপনি আবার ডাবল কষ্ট করবেন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা লিগ খেলে টাকা আর্ন করছি, বাট আমরা যে এই যে বলেন আমরা 14-15 বছর ন্যাশনাল টিমে খেলে আমরা ন্যাশনাল টিম থেকে স্যালারি কত পাইছি? আমি যদি বলি 15 বছর খেলে আমি হাইস্ট 2 থেকে 3 লাখ টাকা ন্যাশনাল টিম থেকে পাইছি। অনলি 3 লাখ টাকা 15 বছরে, অনলি 3 লাখ টাকা। যদি আপনি হিসাব করে দেখেন, ট্যুরে ধরেন 5 লাখ টাকায় পাইলাম, এটা কেমনে? ট্যুরে গেলাম $100 পাইলাম, ট্যুরে গেলাম $200 পাইলাম, মাঝে স্যালারি পাইলাম 10,000। আমরা আসলে ওই জায়গাটুকুতে আমাদের ফেডারেশন, মানে আমার ধারণা আমাদের ফেডারেশন ওই জায়গাটুকুতে এখনো স্ট্রং না। ক্রিকেটের মতো যে আমাদের কোনো ফান্ড নাই, প্লেয়ারদের মান্থলি স্যালারি করে, আমরা চুক্তিবদ্ধ থাকি, মৌখিক চুক্তিবদ্ধ যে আমি অন্যায় করলে আপনি আমাকে সাসপেন্ড করতে পারবেন। বাট ফান্ডিং ফাইন্যান্সিয়ালি যেটা ক্রিকেটগুলি, ক্রিকেটও তো যারা মানে তার যারা জাতীয় লিগও খেলে তারাও টাকা পায়, সারা বাংলাদেশের জাতীয় লিগ খেলা প্লেয়াররা, নট একজন দুইজন। তা আমাদের দেশে এই সিস্টেমটাই নাই। তাই আমাদের ন্যাশনাল টিম ওই সিস্টেমটা, যতদিন আপনি পুরুষ টিম মেয়ে টিমরা স্যালারি পায় বিকজ অফ তারা লিগ খেলা না, দেখবেন তারা যখন লিগে স্টার্ট করবে তাদের স্যালারি পাবে না। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার নিয়ে আমরা আবার কথা বলবো। দর্শক, আপনারা দেখছিলেন গেম অন। আমরা যাচ্ছি একটি বিরতিতে, কিছুক্ষণ পরেই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত গেম অনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম বাফুফের ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে এবং প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালি কতটুকু বেনিফিটেড করা যায় এবং বাফুফে সেই ব্যাপারে আসলে কোনো সিদ্ধান্ত নিবে কিনা, বা এক্স যারা প্লেয়ার আছে তাদের মতামতটা আসলে কি, যে প্লেয়ারদের সচ্ছল জীবনযাত্রা
দিতে গেলে তাদের আসলে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা দেওয়া কতটা জরুরি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বেতন কাঠামো করা, তারপরে হচ্ছে যে তাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, বোনাস সিস্টেম, সো এইগুলো আসলে ক্রিকেট বোর্ডকে অনুকরণ করতে পারে কিনা বাফুফে, আপনি প্লেয়ার হিসেবে কি আসলে ক্রিকেটকে অনুকরণ না, এটা আসলে একটা সিস্টেম। ওয়ার্ল্ড ফুটবলে ক্লাবগুলি বা ওয়ার্ল্ড ফুটবলে ওয়ার্ল্ডের দেশগুলি কি করে সেটা আপনাকে আগে দেখতে হবে, আর সেটাতে আপনাকে ঢুকতে হবে। তাদের ম্যাচ ফি কি, তাদের সামারিটা কি, তাদের বোনাস সিস্টেমটা কি, ম্যাচ ফি বোনাস প্লাস হলো তাদের মান্থলি স্যালারিটা কি, যদি মান্থলি স্যালারি না দেওয়া হয় তাদের ম্যাচ ফি কেমন হয়, ম্যাচের বোনাস কীভাবে, এগুলো তো আসলে আপনাকে জানতে হবে। আপনাকে ওই মেন জিনিস হলো জানার থেকে আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু ফাইন্যান্সিয়ালি স্ট্রং ফেডারেশন, আপনার কিভাবে টাকাগুলি আনবেন স্পন্সর থেকে, কিভাবে আপনি টাকাগুলি এখানে ইনভেস্ট করবেন। আপনি বলছিলেন যে 15 বছর ন্যাশনাল টিমে খেললে জাতীয় দল থেকে আপনি মনে হয় 5 লাখ টাকা 5 থেকে 7 লাখ টাকা আপনি হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিট পেয়েছেন, এবং আপনি ভালো ক্লাবে খেলেছেন, বড় ক্লাবে খেলেছেন, অনেক বছর খেলেছেন এবং এখনো খেলছেন। কিন্তু যেসব প্লেয়ার শুধু জাতীয় দলের উপর নির্ভরশীল, ভালো কোনো ক্লাবে তারা খেলতে পারে না বা ভালো কোনো ক্লাবে জায়গা পায়নি, তাদের ক্যারিয়ারটা আসলে কোথায় যেয়ে দাঁড়ায় এই সমস্ত? আমি মানে জায়গাটা হচ্ছে, আমি আপনাকে বলি, লাস্ট 2 থেকে 3 বছর যে দেশের স্পোর্টসের ক্রীড়াঙ্গনে বেশিরভাগ ফুটবলে যে প্রবলেমটা হচ্ছে, আগামীতে যদি এই প্রবলেম যদি সলভ না হয় ক্লাবগুলির ফাইন্যান্সিয়ালি, তো দেখবেন যে আগামীতে প্লেয়াররা, এই যে ইয়ং জেনারেশনটা, তারা 4-5-6 বছর কোনো টাকা ইনকাম করতে পারবে না। তাদের পারফরমেন্স নিয়ে আপনি কোশ্চেন করতে পারবেন, কিন্তু তাদের জিনিসের, তারা যে পারফর্ম করবে, তারা যে ভালো একটা জায়গায় যাবে, তাদের যে আপনাকে সাপোর্টটা, এই সাপোর্টটা যখন তারা পাবে না, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। সেটা আমাদের ছেলে মেয়ে না, এটা দুই সাইডই, এটা শুধু নট অনলি ফুটবল, এটা একদম ক্রীড়াঙ্গনের সব জায়গায়, মানে প্রত্যেকটা গেমে যদি চিন্তা করেন, এই জায়গাগুলি থেকে আপনাকে ইমপ্রুভ করতে গেলে আপনাকে ফান্ডিং জিনিসটা খুবই বড় ইস্যু। কারণ ইয়ং প্লেয়ার, যারা ইয়ুথ প্লেয়ার, এখন যারা খেলতে আসতেছে, তার যারা খেলা একটা জায়গায় পর্যায়ে যাচ্ছে, তাকে ক্লাব, এবছর একটা প্লেয়ার সাইন করছে ধরেন 2 লাখ টাকা, 1 লাখ টাকা, অনেকে ফ্রি করছে। তাহলে যে প্লেয়ার ফ্রি খেলতেছে, নিশ্চয়ই সে তার ফিউচার রেডি করার জন্য খেলতেছে। আর যে প্লেয়ার 1-2 লাখ টাকা দিয়ে খেলতেছে, সে প্লেয়ার আপনার সামনের ইয়ার ভালো করার জন্য খেলতেছে। তাদের যে ইচ্ছা শক্তি, বিকজ এটা একমাত্র প্লেয়ারদের ক্ষেত্রে হয়, আমাদের দেশের প্লেয়ারদের বাইরে এরকম কারো কিন্তু ইচ্ছা শক্তি অন্য কারো না। ক্লাবগুলি চায় কি, আপনি একটা প্লেয়ার, সে একটা খারাপ অবস্থায় যাক, একটা খারাপ লাইনে যাক, তাকে কত কম টাকা দিয়ে নেওয়া যায়, এটা থেকে কিন্তু চেঞ্জ কেউ হয় না। না, আমি ওকে এই টাকাটা স্যালারি হিসাবে দিই এবং 2 বছর কন্ট্রাক্ট করি, বা তাকে আমার পাশে দাঁড়াই, তার ভালো জিনিসগুলো আমরা নিই এবং পরবর্তী তাকে আমরা সেল করে দিই। এই সিস্টেমটা কিন্তু আমাদের এখনো তৈরি হয় না। এটা কিছু ক্লাব, সেটা হাতে গোনা 2-1টা ক্লাব যারা কর্পোরেট আছে এবং সিস্টেমে চলে। মামুনুল, আমরা জাতীয় দল প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয় দলের কিন্তু এশিয়ান কাপের খেলার সামনে হংকংয়ের সাথে ম্যাচ, তার আগে বাংলাদেশ জাতীয় দল প্রস্তুতি শুরু করেছে এবং প্রস্তুতি ম্যাচ হিসেবে নেপালের সঙ্গে 2টো ম্যাচ খেলবে সামনের মাসে। এবং আপনার কি মনে হয়, মানে এশিয়ান লেভেলের দলগুলোর সাথে যখন কম্পিটিশন করবে বাংলাদেশ হংকংয়ের মতো দলের সঙ্গে, সেখানে আসলে নেপালের সাথে প্রস্তুতি ম্যাচ খেলাটা কতটা যুক্তিসঙ্গত, বা নেপালের চেয়ে কি ভালো দলের সঙ্গে খেলা যেত কিনা? মেন জিনিস, আমরা যখন হংকংকে ফাইট করব, তাহলে আমাকে আপনার ওই জায়গাটুকুতে আপনাকে চিন্তা করতে হবে। আমাকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আমাদের গ্রুপে যারা নেই তাদের সঙ্গে আমরা ম্যাচ খেলতে পারি। মালয়েশিয়ার সঙ্গে খেলতে পারি, ইন্দোনেশিয়া তো নেই, ইন্দোনেশিয়ার সঙ্গে খেলতে পারি, থাইল্যান্ড নাই, থাইল্যান্ডের সঙ্গে খেলতে পারি। তাহলে এরা হংকংয়ের সঙ্গে একই, এদের একটা সুজুকি কাপ হয় তাদের মধ্যে, আমাদের তারা সেম, তাদের স্টাইল সেম, প্লেয়িং স্টাইল সেম, তাদের সব কিছুই সেম। তা আমরা যদি ওই জিনিসটা কাজে লাগাইতে চাইতাম, তাহলে আমরা এই টিমের সঙ্গে ম্যাচটা খেলা, এটা আমার অনলি পার্সোনাল আমার অপিনিয়ন। কারণ এখানে কেন খেলা নাই, কি হয়েছে, এটা আমার বলার কিছু নেই, কারণ এটা ফান্ডিংয়ের ব্যাপার থাকে। আপনাকে বললাম না, নেপালে যে ম্যাচটা আমরা খেলবো, সেটা যদি আমরা থাইল্যান্ড, মালয়েশিয়ার সঙ্গে খেলি, ওদিকে আরও খরচ বাড়তে পারে। সব কিছু মিলে আমাদের চিন্তা করে একটা ফেডারেশন চলে। তাই আমি মনে করি যে আবার মালয়েশিয়ান বা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ান, এদের শিডিউল, মানে এদের ম্যাচ খালি আছে নাকি সেটাও আপনাকে দেখতে হবে। বাট আমি মনে করি যে তাদের সঙ্গে খেললে আমাদের জন্য ভালো, মানে অপশনটা ভালো হইতো। নেপালের সঙ্গে আপনি নেপাল মাঠে যে খেলবেন সেটাও খারাপ না, কারণ নেপালের সঙ্গে নেপাল মাঠে খেলা অনেক টাফ।
তারপর আমি বলবো যে এইসব টিমের সঙ্গে খেললে আমরা যে স্টাইলে হংকংয়ের সঙ্গে খেলবো ওই স্টাইলটা আমাদের জন্য ভালো হতো। ভালো হতো যে হামজা চৌধুরী আসলে নেপালের সঙ্গে খেলার কথা সম্ভাবনা আছে, বাট কনফার্ম না যে সে আসলে আসতে পারবে কিনা। সমিত সোম যিনি বাংলাদেশ জাতীয় দলের অভিষেক হয়ে গেছে, সমিত সোম তার দল তাকে ছাড়বে না এই ম্যাচের জন্য, যেহেতু এটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের যে নর্মাল শিডিউল থাকে সেই শিডিউলের বাইরে। সো সেই ক্ষেত্রে আসলে টিম কম্বিনেশনটা তৈরি করা বাংলাদেশের জন্য কঠিন হবে কিনা এশিয়ান কাপে? না, ফিফা ফ্রেন্ডলিতে ছাড়ে, কে বললো ছাড়ে না? ফিফা ফ্রেন্ডলিতে আপনাকে ন্যাশনাল টিমে যে কোনো জায়গায় যদি ক্লাবের খেলে আপনি ন্যাশনাল টিমে যে কোনো ম্যাচ ফ্রেন্ডলি, তো ফিফা ফ্রেন্ডলি হয়, নট অনলি ফ্রেন্ডলি, ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আপনাকে ছাড়তে হবে। তারা যদি না খেলে আপনি যে সিস্টেমে হংকংয়ের সঙ্গে খেলবেন ওই জায়গাটুকু তো আপনার টিমের কি প্লেয়ার তো তারা যদি না আসে প্রবলেমটা তখনই ফেস হবে যখন আপনি মেইন জায়গায় যাবেন। হ্যাঁ, একটা জিনিস আছে যে না, আমি হামজার জায়গায় রিপ্লেসমেন্ট একজনকে রাখছি, হামজারকে আসলে কি আমাদের দেশে রিপ্লেসমেন্ট তৈরি হয়েছে নাকি এটা আপনাকে চিন্তা করতে হবে। সমিত না খেললেও সমিতের জায়গায় রিপ্লেসমেন্ট আছে বা অন্য কাউকে দিয়ে চালাই নিতে পারবে। সব কিছু মিলে আমি বলবো যে আমাদের বেটার কোনটা হয় সেটা যদি আমরা চিন্তা করি তাহলে এত কথা আসে না। আর আমরা যদি মনে করি না এটা গেলাম খেললাম চলে আসলাম, আমরা বলতেছি মুখে যে আমরা হংকংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, বাট আসলে কি প্রপারলি আমরা হংকংয়ের সঙ্গে ম্যাচ খেলার জন্য কি প্রস্তুতি নিছি নাকি সেটা দেখার বিষয়। এখন আপনি ভালো বুঝবেন, আমি ভালো বুঝবো, আমরা কি আসলে পারফেক্টলি। এখন কোচ যদি বলে যে না আমি ইটস এনাফ, এখন হেড কোচ যদি এনাফ হয় ওইটা নিয়ে, তাহলে আপনার আমার এখানে বসে কথা বলাটা কোনো আমি মনে করি না কোনো কারণ দেখা যায় বা কোনো প্রবলেম হবে। কারণ আমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা হলো কোচিং স্টাফ আর টিম ম্যানেজমেন্টের। কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্ট আসলে চেষ্টা করছে, আসলে বাফুফে তাদেরকে যেভাবে বলবে সেভাবেই তারা কাজ করবে। আরেকটা প্রশ্নে আসতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে তাদের উপর কি আসলে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে বাংলাদেশ দল? এমন তো কিছু না, আপনাকে আপনার বেস্ট ফুটবলারদের কিভাবে আপনি বাংলাদেশে আনতে পারবেন, কিভাবে তারা দেশকে সার্ভিস দিবে, কিভাবে আপনি তাদেরকে নিয়ে বেনিফিট হবেন, সেটা আমরা সবাই চাই প্রপারলি। আমি নিজেও চাই যে হামজা আসাতে আমাদের দেশের ফুটবলে কি চেঞ্জ হয়েছে সেটা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। হামজা আসাতে মানুষের ফোকাস একটা জায়গা থেকে সরে আরেকটা জায়গায় আসছে। মানুষের এখন খেলার কথা বলে ফুটবলটা আগে এগিয়ে রাখে। বাইরে এখন যখন যাবেন আপনি বিলবোর্ডে সর্বপ্রথম হামজার ছবি দেখবেন, তাহলে আপনার হামজা আসাতে কি কি চেঞ্জ হয়েছে? অনেক কিছু চেঞ্জ হয়েছে। এটা আমাদের জন্য বেটার, আমাদের ফুটবলের জন্য বেটার, এটা ফুটবলের ফিউচারের জন্য ভালো। কারণ ফুটবলকে এখন মানুষ নিয়ে চিন্তা করতেছে, যে জিনিসটা চিন্তা এত বছর করা নাই। তাই আমি মনে করি যে আমাদের বংশোদ্ভূত যদি ভালো প্লেয়ার পাই আমরা, এটা আমাদের জন্য সবচেয়ে বেটার, বাংলাদেশের ফুটবলের জন্য বেটার। একটা রেজাল্ট আমাদের অনেক কিছু চেঞ্জ করে দেয়। আমরা একটা ইন্ডিয়ার সঙ্গে ড্র করছি, আমরা কত কিছুই না সামনে ভালো জিনিস চিন্তা করতেছি দেখতেছি, কেন? বিকজ অফ ওখানে আমরা ভালো ম্যাচ খেলছি, তাহলে জিততে তো পারতাম, সুযোগও ছিল, হয় নাই। তাই আপনাকে এটা বুঝতে হবে, জানতে হবে যে না আমাদের একটা ভালো জায়গায় আমরা আছি। এখন বংশ প্লেয়ারও যদি ভালো প্লেয়ার আসে এটা আমাদের দেশের জন্য ভালো। আমরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাও কিন্তু আমরা আসলে খুব ভালো অ্যাটাকিং ফুটবল খেলেছি এবং সিঙ্গাপুরকে প্রেশারের উপরে রেখেছি, কিন্তু আনফরচুনেটলি আমরা সেটাতে ক্লিক করতে পারি না। ম্যাচটা যদি ড্র হইতো ফুটবলের চেহারা হয়তো বা আরও পরিবর্তন হয়ে যেত। এই প্রসঙ্গ থেকে মানে শুরু হয়েছে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পদত্যাগ, তারপরে হচ্ছে ক্যাব্রেরাকে ফুটবল সমর্থক যারা আছে তারা দেখতে পাচ্ছে না, ক্যাব্রেরাকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই। হ্যাঁ, এবং এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি বাফুফেকে একজন কর্মকর্তাও বলেছিলেন যে ক্যাব্রেরার পদত্যাগ করা উচিত। সো অ্যাজ এ ফুটবলার আপনার আসলে কোচ মানে নিয়ে আসলে তার কি মতামত? নাম্বার ওয়ান, যে আপনি আসলে কি বলবেন, তাকে সময় দেওয়া উচিত কিনা? এবং দ্বিতীয়ত হচ্ছে গতকাল বা গত পরশু ক্যাব্রেরা গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল এবং এই পদত্যাগের ইস্যু নিয়ে তিনি বলেছেন যে মানুষের কথা তিনি সম্মান করেন কিন্তু তার কাজটা তিনি ভালো মতো করতে চান। সো এই সব বিষয় নিয়ে কি? আসলে এটা আমার বলার বিষয় না যে কে থাকবে কে থাকবে না, কারণ আমি ম্যানেজমেন্টের কেউ না। না, এটা ম্যানেজমেন্ট না, অ্যাজ এ ফুটবল প্লেয়ার এবং দর্শক আমি ফুটবলার এবং ফুটবলের দর্শকের হিসেবে ওই জায়গাটুকু আমার ডিউটি না। একজন কোচের অনেক বড় কোচের জায়গা থেকে কোচের অনেক বড় চ্যালেঞ্জ থাকে। আসলে চ্যালেঞ্জটা সে কিভাবে নিচ্ছে, সবচেয়ে বড় বিষয় হলো ম্যানেজমেন্ট তাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে। এখনো ন্যাশনাল টিমের ম্যানেজমেন্ট কমিটি হ্যাভারের উপর বিশ্বাস আছে, তাহলে আপনার আমি বলে তো কোনো কিছু হবে না।
যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি যখন হ্যাবিয়ারের উপর বিশ্বাসটা রাখে, আপনারা আমার সবারই বিশ্বাসটা রাখতে হবে। এছাড়া আর কোনো কিছু আপনাদের মানে করার কিছু নাই। আপনি নাইলে মাঠে যাই খেলা দেখবেন না 10 জন 20 জন 30 জন, কিন্তু আপনাকে দেশের টুকু আগে চিন্তা করতে হবে, দেশের ফ্ল্যাগ আগে চিন্তা করতে হবে, আপনাকে দেশের জন্যই মাঠে যাই খেলা দেখতে হবে। তার জবাবদিহিতা ম্যানেজমেন্ট তার থেকে নিবে, কারণ যখন চুক্তিবদ্ধ হয়েছে, আমি বললাম না আমাদের ফেডারেশনটা এরকম অটল টাকার জায়গা না, তো তাইলে আপনার অনেক কিছু সঙ্গে সঙ্গে আপনি চেঞ্জ করে ফেলতে পারতেন। ওই জায়গাটুকু তো আপনাকে চিন্তা করতে হবে, দেশেরটাও চিন্তা করতে হবে, এটাও চিন্তা করতে হবে, সবকিছু মিলে চিন্তা করতে হবে। মামুন, আমরা আরেকটা বিরতির সময় হয়ে গেল, আমরা একটা বিরতি নিয়েই ফিরছি। দর্শক দেখছিলেন গেম অন, আমরা যাচ্ছি বিরতিতে, কিছুক্ষণ পরেই ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত গেম অনে, এবং এখানে আমরা কথা বলছিলাম ফুটবল নিয়ে মামুনুল ইসলামের সঙ্গে, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান তিনি ক্লাবে খেলছেন। মামুনুল, আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম যে হ্যাবিয়ার কাবরেরার বিষয় নিয়ে। কোচ বাফুফে তাকে চাকরিতে রেখেছে, যে কারণে তিনি তার সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, এবং বিদেশি ফুটবলার অর্থাৎ বিদেশি বংশোদ্ভূত ফুটবলার যারা আছেন তারা কিন্তু বাংলাদেশে একে একে চলে আসছে। আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই। কিউবা মিচেল, নিশ্চিত আপনি নাম শুনেছেন, এবং এই কিউবা মিচেল কিন্তু আসলে বসুন্ধরা কিংসে হয়ে মাঠ মাতিয়েছেন এফসি চ্যাম্পিয়ন্স লিগে। সেই একটা স্টোরি আমরা দেখে আসতে চাই। কিউবা মিচেল আসলে বসুন্ধরার ফ্যাসিলিটি দেখে কি বলছেন। হামজা চৌধুরী জাতীয় দলের নাম লেখানোর পরে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারণ হয়েছে তার নাম কিউবা মিচেল। কিউবা মিচেল এখন বাংলাদেশের, কিউবা মিচেল এখন বসুন্ধরা কিংসের। এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বসুন্ধরা কিংস খেলবে, এবং কিউবা মিচেল হবে কিংসের তুরুপের তাস। যেতে পারতেন জামাইকাতে, কিন্তু বাংলার মাটির টানে কিউবা এখন বাংলাদেশে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই তো আছেই, সামনে কিংসের হয়ে ঘরোয়া ও এফসি চ্যালেঞ্জ লিগ মাতাবেন লাল সবুজের এই নতুন তারকা। কিংসের হয়ে যখন মাঠে নামি তখন গ্যালারির দর্শকরা আমাকে খুব উৎসাহ দিচ্ছিল, চাইছিল আমি যেন গোল করি। তাদের এমন বরণ করে নেওয়া আমি চিরকাল মনে রাখবো। কিংসের হয়ে সেরাটা দিতে চাই, বিশেষ করে এএফসি চ্যালেঞ্জ লিগে দারুণ কিছু করার প্রত্যাশা করছি কিংসের হয়ে, আর বাংলাদেশের জার্সিতে নিজেদের প্রমাণ করাই লক্ষ্য আমার। বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও বসুন্ধরা কিংসের সুযোগ সুবিধা দেখে অভিভূত এই তরুণ তারকা। আবহাওয়া নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। গরমটা একটু বেশি, তবে তা ঠিক হয়ে যাবে। বসুন্ধরা কিংসের বিশ্বমানের সুযোগ সুবিধা দেখে আমি সত্যিই মুগ্ধ। জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে একজন ফুটবলার এতটা জনপ্রিয় হতে পারে তা কখনোই ভাবেননি কিউবা। লাল সবুজের দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান মাঠে। আমি নিশ্চিত না যে জাতীয় দলে খেলার সুযোগটা পাবো কিনা, তবে এদেশের মানুষের ফুটবল নিয়ে উন্মাদনা আমাকে মুগ্ধ করেছে। আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ জামাইকাতে না গিয়ে কেন বাংলাদেশে, এই প্রশ্নে কিউবা মিচেল জানান, ছোট থেকেই বাংলাদেশকে ধারণ করেছেন। তাছাড়া হামজা যোগ দেওয়াতেই তার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। আমি চাইলে জ্যামাইকাতে যেতে পারতাম, কিন্তু ছোট থেকেই বাংলাদেশের গল্প শুনে এসেছি। যখন দেখলাম হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দিলেন, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি বাংলাদেশের। এই মুহূর্তে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডে খেলা কিউবার একমাত্র লক্ষ্য বসুন্ধরা কিংসের হয়ে সেরা পারফর্ম করা। Keep supporting me, keep watching me, and I hope to perform for the whole nation very soon. সুখন সরকার, নিউজ 24, ঢাকা। মামুনুল, দেখছিলেন কিউবা মিচেল। হামজা চৌধুরী, সমিত সোমের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের মানুষের মুখে যে আলোচনা ছিল সেই নামটা হচ্ছে কিউবা মিচেল, এবং কিউবা মিচেল অবশেষে বাংলাদেশে এসেছে বসুন্ধরা কিংসের হয়ে, এবং এফসি চ্যালেঞ্জ লিগে কোয়ালিফাই রাউন্ডের ম্যাচে কিন্তু তিনি খেলেছেন, এবং একটা কর্নার কিক নিয়েছিলেন রাকিব। গোলটা হয়ে যেত হয়তো, বাট অপোনেন্ট টিমের কিপার খুব দারুণ সেভ করেছে। সো একটু খেলাতে দেখেছেন, আপনার কি মনে হয়েছে? না, আসলে লাস্ট ম্যাচ আমি বসুন্ধরা কিংসের ম্যাচ দেখি নাই, বাট ওর সম্পর্কে শুনছি যতটুকু জানি আপনাদের মাধ্যমে, অনেকের বসুন্ধরা কিংসের প্লেয়ারদের মাধ্যমে। ওকে টাইম দিতে হবে, ওকে টাইম দরকার, কারণ ও তো বললো যে ওয়েদারের সঙ্গে ওর অ্যাডজাস্টমেন্ট
একটা বড় ব্যাপার। ও ন্যাশনাল টিমে খেলতে চাই, ওকে, আর ও পারফরমেন্স করতে চায় এবং দেশের সম্মান এবং বাংলাদেশের সাপোর্টারদের মন জয় করতে চাই। এটা 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 বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা সে পার করার জন্য রেডি এবং আই থিঙ্ক সে পারফর্ম করবে, কারণ সে একটা জায়গা থেকে আসছে, তার লেভেল, তার বডি স্ট্রাকচার দেখেন, সব কিছু দেখেন, তার বয়স, সব কিছু মিলে সে সবার মন জয় করতে পারবে। কারণ এমন একটা টিম আসছে যে বাংলাদেশের টপ টিমের মধ্যে, দুইটার মধ্যে একটা, তাকে তার সুযোগ, সে যদি সুযোগগুলি পায়, আই থিঙ্ক সে ন্যাশনাল টিমকে এবারই আপনার ন্যাশনাল টিমে সে সার্ভিস দিবে এবং বাংলাদেশের মানুষের মন জয় করবে। আমার সামনে ঘরোয়া লিগ শুরু হচ্ছে এবং ঘরোয়া লিগে কিন্তু আসলে বিভিন্ন মাঠে খেলা হয়। আপনি সে এক্সাম্পল ধরেন কিউবা মিচেল আসছে, এরপরে হামজা চৌধুরী থেকে শুরু করে বা ওই লেভেলের প্লেয়াররা যখন বাংলাদেশের ঘরোয়া লিগে খেলতে আসবে, ময়মনসিংহের মতো ময়মনসিংহ স্টেডিয়াম বা মুন্সিগঞ্জ স্টেডিয়ামে যখন তারা খেলবে, বড় বড় ঘাস, তারপরে বৃষ্টির পানি, কাদার মধ্যে, আসলে এই চিত্রটা আপনি যদি ভাবেন তাহলে কেমন লাগবে? না, আসলে পারফর্ম করাটা তাদের জন্য কষ্টকর হবে, কারণ তারা যে মাঠে, মানে ওয়ার্ল্ড ফুটবল এখন যে মাঠে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডগুলো আমাদের ওই সব মাঠে নেই। একমাত্র বসুন্ধরাই ট্রেনিং গ্রাউন্ড, আর বসুন্ধরা ন্যাশনাল ওদের স্টেডিয়ামের মাঠটা, কিন্তু তাদের স্টেডিয়ামের মাঠ থেকে তাদের ট্রেনিং গ্রাউন্ডটা অনেক অনেক বেটার, সেটা আমরা নিজেও জানি এবং শুনেছি। পারফর্ম করাটা আসলে অনেক টাফ হবে, কারণ ওই কাদার মাঠে খেলা, মাঠ আপ অ্যান্ড ডাউন করা, কারণ ওদের যে স্কেল বলেন, ওদের যে টাচ বলেন, এগুলো ওই মাঠের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না। তাহলে আপনাকে বুঝতে হবে যে মাঠ একটা ভালো খেলতে গেলে মাঠ একটা ভালো মাঠ খুবই ইম্পর্টেন্ট, ওই স্ট্যান্ডার্ডের মাঠ। তা আপনি সেটা জানেন, তাহলে তার ব্যাপারে আর কিছু বলার না, বাট তাদের জন্য টাফ হবে। আই থিঙ্ক তারা ওইটাকে মানিয়ে নিয়ে তারা তাদের বেস্ট পারফর্মটা করবে। সেইটা আশা করি বেস্ট পারফর্মটা করবে। বাফুফের মানে দল গোছানোর ক্ষেত্রে, অর্থাৎ প্রতি বছর যে ক্লাবগুলো দল গোছায়, ক্লাব বাফুফেতে গিয়ে ঢাক ঢোল পিটিয়ে দল ঘোষণা করা হয়, দল গঠন করা হয়, কিন্তু এবারের চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন। অনলাইনের মাধ্যমে বা অন্যভাবে দলগুলো গোছানো হয়েছে। এটাকে আসলে ডিজিটালাইজেশন করার চেষ্টা করেছে বাফুফে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি নিজেও ফর্টিসে খেলছেন এবং ফর্টিসের দল গোছানোর সাথে জড়িত ছিলেন। দেখেন, আপনি তো আপনার ঐতিহ্যটাকে নষ্ট করতে পারবেন না, ওইটা একটা জিনিস। এটা আমাদের দেশের ফুটবলে আমরা তো বারবার 70-80 দশকের দিকে চলে যাই। আপনি গ্যালারি বলেন, জলস বলেন, সবই 70-80 দশকের দিকে চলে যায়। ডিজিটাল হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে এখন যে দেশের পরিবেশ পরিস্থিতি, ক্রীড়াঙ্গনের, আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে 2 বছর যে দল বদলের যে অবস্থা, এই অবস্থাতে আপনি ঢোল নিয়ে যেতে পারবেন না, কারণ আপনার টিম ওইভাবে গুছানো না কোনোটা। 2-1টা টিম, বসুন্ধরা অলমোস্ট টানা 4-5 বার চ্যাম্পিয়ন হয়ে গেছে। মডার্ন কত বছর পর প্রফেশনালিজমে ফার্স্ট চ্যাম্পিয়নশিপ অর্জন করছে, লিগ শিরোপা, মানে প্রফেশনালিজম আমাদের যেটা বাংলাদেশ বি লিগ বলি আমরা, বি লিগের ফার্স্ট চ্যাম্পিয়নশিপ। সব কিছু মিলে আপনাকে ওই ধারণাটুকু বুঝতে হবে যে ক্লাবগুলির ফান্ডিং বলেন, আদার্স বলেন, সব কিছুই জড়িত। এই আনন্দটা, দলবদলটা তো একটা আনন্দ। দলবদল আপনার ঘোড়ার গাড়িতে করে যায়, ঢোল বাজনা নিয়ে যায়, পুরো এই যে সমর্থকরা নিয়ে যায়, এই জিনিসটা এখন না হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার ফান্ডিং থেকে শুরু করে আপনাকে এখনো কনফার্ম নাকি প্লেয়ারগুলি কিভাবে, কোনো টিম ওইভাবে করে না। একটা সময় 17-18 জন ন্যাশনাল টিমের প্লেয়ার এক টিমে নিয়ে চলে গেল, মানে ওই যে উৎসবটা, আনন্দটা এখন নাই। এটা আসলে আপনি যদি বলেন ডিজিটাল বলেন, আর এটাকে ডিজিটাল ছাড়া বলেন, আর আনন্দটা কিন্তু ওইটাতেই আছে, আপনাকে টেনে নিয়ে আসবে। কারণ আমি যত বছর হলো রিপোর্টিং করি, ম্যাক্সিমাম দল বদলের সময় আমি যখন বাফুফেতে কাজ করতে গিয়েছি, তখন আমি দেখেছি যে হাতি নিয়ে আসছে, ঘোড়ার গাড়ি নিয়ে আসছে, এবং সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে দল বদলের সময় যখন আপনি পেপারটা দেন এবং আপনি মিডিয়ার সামনে সম্মুখীন হন, আপনি আপনার টিমের প্ল্যানগুলি আপনারা জিজ্ঞেস করেন, তখন আনসারটা দেই। আপনার এই বছরের আপনারা কি চাচ্ছেন, কি শিরোপা, কোন জায়গায় যেতে চান, এই জিনিসটা এবার হয় নাই। কারণ এই জিনিসটা না থাকাতে আপনার প্রত্যেকটা ক্লাবের, আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা ক্লাবের গোলটা কি, এটা আপনারা জানেন না। এক্স্যাক্টলি, প্রচার আসলে ক্লাবের কম হয়েছে, কারণ দল বদল নিয়ে কিন্তু আমরা ওই সময় যখন দলের লিস্ট দিতে আসে বাফুফেতে ঢাকঢোল পিটিয়ে, তখন কিন্তু আপনার জায়গা থেকে আপনি কোনটা বেটার মনে করেন?
আজ এই দল বদলটা বেটার মনে করেন না? একটা দলের সম্পর্কে আপনারা জানতে পারতেছেন, তাদের লক্ষ্যটা কি, সারা বাংলাদেশের মানুষ জানতে পারতেছে ওই টিমে কারা খেলতেছে আর কোন কোন জায়গায় খেলা হচ্ছে, তার হোম গ্রাউন্ড কি কি। খুব সাইলেন্টলি আসলে এটি হয়ে গেছে এবার। বাট আমার কাছে, আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ওই জিনিসটা খুব এনজয় করতাম ওই সময় যখন হাতি ঘোড়া নিয়ে এসে দল বদল হতো। আমাদের এই দিকটা হচ্ছে হলো খেলার জন্য খেলা, এখানে অর্জন করার জন্য খেলা না। আচ্ছা, আমার মনে হয় এটা আমার অপিনিয়ন। আরেকটা হচ্ছে যে এইবারই আমরা দেখলাম যে অনেক বছর পরে জেলায় ফুটবল ফিরছে এবং প্রতিটা জেলায় জেলা নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, মানে হচ্ছে সামনে। সো এটাকে আসলে কিভাবে দেখছেন, যে অগ্রগতির আরেকটা নতুন, এটাকে আসলে প্রত্যেকটা জেলায় কি লিগ হবে না প্রত্যেকটা জেলাকে নিয়ে, যেটা ডিসি গোল্ড কাপ বলা হয়, টুর্নামেন্ট গোল্ড কাপের ডিসি গোল্ড কাপ বলা হয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিসি গোল্ড কাপের চ্যাম্পিয়নশিপ অর্জন করে বিভাগের গুলি, না এটা হবে সেটা আপনার জানা দরকার। যদি হয় যে ডিসি গোল্ড কাপ, এটা প্রত্যেক বছরই হয়, 1-1.5 বছরের মধ্যে একটা হয়। বাট এটাতে কি হয়, এটাতে আপনি অনেক মানে আপনার, আমি চট্টগ্রাম ডিস্ট্রিক্টের, আমাদের খেলা থাকবে, বাট আমার খেলা তো ক্লাবে, আমার তো ওখানে অ্যালাউ করবে না। তাহলে আপনার প্রবলেমটা হয় কি, যে আপনার জেলার টিমের খেলায় আপনি দর্শক করতে পারতেছেন না। কেন? একটা সময় চট্টগ্রাম নোয়াখালী বলেন আর হচ্ছে আর্মি টিম, তখন ন্যাশনাল টিমের সব প্লেয়ার খেলতো নোয়াখালী জেলাতে, নাহলে চট্টগ্রাম জেলাতে বা ঢাকা জেলাতে, নারায়ণগঞ্জ জেলাতে, অলমোস্ট বেশিরভাগ ন্যাশনাল প্লেয়ার এই টিমে। তখন মানুষ খেলা দেখতে যেত স্টেডিয়ামে, সবার খেলা দেখতে। তো এটা আসলে কতটুক আমাদের জন্য উপকার, ফুটবলের জন্য উপকার, আমি মনে করি যে প্রত্যেকটা 64টা ডিস্ট্রিক্টে, কমপক্ষে 64টা ডিস্ট্রিক্টে লিগ না হোক, 25 থেকে 30টা জেলায় লিগ হোক। লিগটা কখন স্টার্ট হবে? যখন আমাদের বি লিগটা শেষ হবে, তখন হবে কি, আমাদের ন্যাশনাল প্লেয়ার ওখানে খেলতে পারবে না, বাট আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সুপারস্টাররা, টপ প্লেয়াররা ওই লিগ খেলতে পারবে। ওই লিগের স্ট্যান্ডার্ডটা আমাদের যে বিসিএল বলেন, বিপিএল তো যাইতে পারবে না, বিসিএল লেভেলের হবে। তখন আপনি উন্নতি করতে পারবেন, তখন ওখান থেকে ভালো প্লেয়ার আপনি কালেক্ট করতে পারবেন, করা যাবে এবং জাতীয় দল আরো সমৃদ্ধ হবে। মামুনুল আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন গেম অন। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব আপনাদের সামনে অন্য কোনো অতিথি এবং অন্য কোনো টপিকস নিয়ে। ততদিন আমাদের সঙ্গেই থাকুন।